ইছান পদ্মকে নিয়ে মেধার কাছে এসেছে। মেধা যে হসপিটালে চাকরি করে ওইখানে। তাদের আর সিরিয়াল দেওয়া লাগেনি। মেধার কেবিনে ইছান আর পদ্ম বসে আছে। মেধা পদ্মকে কিছু টেস্ট হসন্ত দিল। পদ্ম তো ভয়ে ভয়ে শেষ। টেস্টগুলো যখন করছিল তখন ইছান সাথেই ছিল। নর্মালি এসব টেস্ট প্রত্যেককে দেওয়া হয়, কিন্তু কোনো সমস্যা নেই পদ্মের রিপোর্ট দেখার পর বুঝেছে। কিন্তু শরীর দুর্বল, তাই স্যালাইন দেওয়া লাগবে। ইছানকে মেধা বলল, তুই কি স্যালাইন এখানে দিবি নাকি তোর বাসায়? বাসায়ই দিব, সমস্যা নেই, এরপর সব কিছু আমি হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা তাহলে তো ভালোই। ঠিক আছে, শুন, পদ্মের মা গ্রামে চলে যাওয়ার পর ওকে আমার বাসায় দিয়ে যাবি। ইছান এই কথাটাকে পাত্তা দিল না বেশি। সেটা পরে দেখা যাবে। মেধা রেগে গেল, বড্ড বেশি বাড়াবাড়ি করিস কিন্তু তুই। তোর বউকে কি কেউ নিয়ে যাবে? আরে দিয়ে আসবো তোর বাসায়। এখন চুপ কর। ইছান পদ্মকে নিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। পদ্মের খুব বেশি খারাপ লাগছে। গাড়িতে উঠতেই পদ্ম সিটে মাথা হেলিয়ে দিল। পদ্মের সব সময় অসুখ হয় না, আবার হলে ছাড়ে না, এমন অবস্থা এখন। ইছান পদ্মের হাত ধরে জিজ্ঞেস করলো, তোমার বেশি খারাপ লাগছে? পদ্ম মাথা নাড়ল, মনে হচ্ছে কথা বলার শক্তি নাই। বাসায় এসে কোনোমতে ফ্রেশ হয়ে শুয়েছে। পদ্মের মা রুবিনা খাতুন পদ্মের জন্য খাবার নিয়ে এসে কাঁদছে। তিনি নিজ হাতে পদ্মকে খাইয়ে দিয়েছে। ইছান স্যালাইন নিয়ে আসলো। পদ্মের সাথে অনেক জোর জবরদস্তি করে লাগালো। পদ্মের কথা হচ্ছে সে এসব দিবে না, তার ভয় লাগে। সারা রাত স্যালাইন দেওয়ার পর পদ্ম মোটামুটি এখন আগের থেকে অনেক ভালো। শুরুর ফার্স্ট ব্র্যাকেট শেষের ফার্স্ট ব্র্যাকেট। প্রায় 9 দিন পর পদ্ম এখন পুরোপুরি সুস্থ। পদ্মের মা আর বোন চলে গিয়েছে। পুষ্প যাওয়ার আগেও ইথানকে লজ্জা দিয়ে গেল। তার ইচ্ছে ছিল তার দুলাভাই তাকে ঘুরাবে, প্রথমবার ঢাকা শহরে এসেছে, কিন্তু তিনি তো ঘুরালেন না। মনে মনে যে কত বকেছে ইথানকে পুষ্প। এখন পদ্ম বাসায় একা একা থাকতে পারে, মূলত তার অভ্যাস হয়ে গিয়েছে। মাঝে মাঝে ইথান পদ্মকে মেধার বাসায় দিয়ে আসে। মেধা পদ্মকে একদম তার ছোট বোনের মতো আদর করে। পদ্ম ও মেধা অনেক সম্মান করে। আর ইথানের সাথেও তার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই ভালো সম্পর্ক গড়ে ওঠার পিছনে মেধা অবদান বেশি, কারণ সে পদ্মকে বোঝায়, বলে, উপদেশ দেয় কিভাবে কি করতে হবে। হসন্ত মেয়ের অসুস্থ হয়ে যাওয়ার পুরোটা জার্নিতে ইথান তার পাশে ছিল। নিজের সবটুকু দিয়ে পদ্মকে সুস্থ করেছে। সকাল 7টা, পদ্ম উঠে গিয়েছে ঘুম থেকে। সকালের নাস্তা বানাচ্ছে। ইথান তার পাশে পদ্মকে না পেয়ে সে উঠে গেল। এই মেয়েটার এই এক সমস্যাকে বলে এত সকালে উঠে নাস্তা বানাতে। সকাল সকাল ইথান পদ্মকে মনে মনে বকা দিয়ে ফ্রেশ হতে গেল। ইথান ফ্রেশ হয়ে এসে পদ্মের কাছে আসলো। পরোটা বানাচ্ছে সে। ইথান পদ্মের পিছনে দাঁড়ালো। তোমাকে কে বলে এত তাড়াতাড়ি উঠতে? কেন নাস্তা বানানো লাগবে না? যদি নাস্তা না বানায় তাহলে কি না খেয়ে হসপিটালে যাবেন? তাই বলে তো এত তাড়াতাড়ি উঠার ও কোনো দরকার নেই, তাই না? পদ্ম আর কিছু বলল না। সে নিজের মতো কাজ করছে। পদ্ম কথা বলছে না দেখে ইথান পদ্মকে তার দিকে ফিরিয়ে বলল, কথা বলছো না কেন? তাড়াতাড়ি উঠেছি তো কি হয়েছে? না, এটা হবে না, যতক্ষণ আমি ঘুমিয়ে থাকবো ততক্ষণ তুমিও ঘুমাবো। পরের বার আমি যেন ঘুম থেকে উঠলে তোমায় পাই। আচ্ছা ঠিক আছে। তারপর ইথান তৈরি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। ইথান আর পদ্ম একসাথে নাস্তা করে ইথান হসপিটালে চলে গেল। ইদানিং ইথান বেশ ফাঁকি দিচ্ছে। দাঁড়ি, মনে হয় যখন সে হসপিটালে যাবে তখন তার খুব আলসেমি লাগলো। তবে নিজের পেশাকে অবজ্ঞা করার অভ্যাস নেই তার। তারা চিহ্ন। ইথান যখন তার কেবিনে বসে বসে ফোন চাপছিল তখন সানায়া আসে। সানায়া বোধহয় দিন দিন ভালো হচ্ছে এই জন্য কারণের মনে হোক, কারণ সে ইথানকে সরি বলেছে। আর সেসব নিয়ে কথা বলে না আজকাল। সানায়া ইথানকে দেখে মুচকি হাসি দিল। কেমন আছেন? ভালো। আপনি কি এখনো আমার সাথে কথা বলতে আনইজি ফিল করছেন? না, আপনার আনইজি ফিল করার দরকার মনে হোক। কেন? কারণ আপনি একটা অপরিচিত পুরুষ মানুষের সাথে কথা বলতে এসেছেন। সানায়া বুঝলো ইথান তাকে অপমান করছে, তাও মুখটা বন্ধ করে রাখলো। সবগুলো অপমানের শোধ তুলবে সে, শুধু সময়ের অপেক্ষা। আমরা তো অনেক আগে থেকেই পরিচিত, তাই না? ইথানের কোনো হেলদোল নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে সানায়ার দিকে তাকিয়ে আছে। পরিচিত হয়েও অপরিচিত একটা কথা আছে না, ঠিক সেরকমই। সানায়ার কষ্ট হচ্ছে, কিন্তু হ্রস্ব উকার ইথানকে কিছু বলতে পারছে না। মন চাচ্ছে ইথানকে কতগুলো কথা শোনাতে। গেট টুগেদার নিয়ে কি প্ল্যান আপনার? চমক আসছে সবার জন্য। কিসের চমক? সেটা পরেই দেখতে পাবেন। তাহলে আমি উঠি, এই বলে সানায়া চলে গেল। ইথান বসে বসে হাসছে আনমনে। সারপ্রাইজটা সুন্দর হবে। বিশেষ করে সানায়ার কাছে ভালো লাগবে সারপ্রাইজটা। কবে আসবে সেই দিন? তারা চিহ্ন। পদ্মকে ইথান একটা মোবাইল কিনে দিয়েছে। যখন ইথান একটু ফ্রি হয় তখনই
পদ্মকে কল দেয়। বিষয়টা পদ্মের বেশ ভালো লাগে। পদ্ম মোবাইলটা সব সময় তার কাছেই রাখে, কারণ ইথান ঘন ঘন কল দেয়। ইথানের একটা টেনশন থাকে পদ্ম বাসায় কি করছে, বাসায় একা একা, তাই কল দিতে থাকে। পদ্ম এখন দুপুরের রান্না করছে। নিজের কাজটা নিজেই করতে পারে সে। রান্না শেষ করে গোসল করতে ঢুকলো। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইথান কল দিয়েছে। পদ্ম তাড়াতাড়ি আবার কল ব্যাক করলো। সাথে সাথে ইথান কল রিসিভ করলো। ইথান রেগ আর গিয়েছে, কারণ সে কল দিয়েছিল আর পদ্ম ধরেনি কেন তখন। সে তো ভয় পেয়ে গিয়েছিল, তখন যে কল দিলাম ধরনি কেন। ইথানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্ম ভয় পেল। আমি গোসল করতে গিয়েছিলাম, এত দেরি কেন হু? বাস আকারেও তো একা থাকো, তাও দেরি করে গোসল করতে যাও, তোমার এসব কাজ বিরক্ত লাগে ভীষণ। ইথানের কথা শুনে পদ্ম মুখটা কুঁচকে ফেলল। আর করব না দেরি করে গোসল সত্যি। আচ্ছা বাদ দাও, খেয়েছো? না খাইনি এখনো। আপনি খেয়েছেন? জি ম্যাডাম খেয়েছি। খাবার খেয়ে নিও। আচ্ছা। ইথান শান্ত গলায় বলল। আজ শাড়ি পরে রেডি হয়ে থেকো। পদ্ম অবাক হলো। কেন? তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আপনি তো আসেন রাত 10টায়, তখন কি কেউ ঘুরতে বের হয়? আমি সন্ধ্যায় আসব। ইথান আজ তাকে নিয়ে ঘুরতে বের হবে সন্ধ্যায়। পদ্ম তাই করলো। সে সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে গেল। তবে কুচি ঠিক করে হয়নি, কেমন জানি লাগছে তাকে। আয়নার সামনে গিয়ে শতবার দেখে ফেলেছে বোধহয় নিজেকে। চোখে একটু হালকা কাজল দিল, চুলগুলো খোপা করলো, সামনে দিয়ে দুপ পাশের কিছু চুল বের করলো, যেন একটু সুন্দর লাগে। ঠোঁটে হালকা করে লাল কালারের লিপস্টিক দিয়েছে, বেশি লিপস্টিক রসই কার্ক দেওয়া সে পছন্দ করে না। মূলত এটা তার ভালোই লাগে না। এখন পদ্ম সম্পূর্ণ রেডি। কিছুক্ষণের মধ্যে ইথান আসলো। পদ্মকে দেখে তার ভিতরটা হঠাৎ কেঁপে উঠল। পিচ্চি একটা মেয়েকে শাড়ি পরলে এত সুন্দর লাগে কেন? ইথান হেসে দিল পদ্মকে দেখে। পদ্মকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। কুচিটা ঠিক হয়নি এটা খেয়াল করেছে ইথান। নিচে বসে কুচিটা ঠিক করে দিল পদ্মের। পদ্ম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইথানের দিকে। কুচি ঠিক করা শেষ হলে ইথান উঠে দাঁড়ালো। ইথান তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল, খুব সুন্দর লাগছে মিসেস শেখ। পদ্ম হাসলো ইথানের কথা শুনে। ইথান পদ্মের হাসি দেখে বলল, হাসলে তো আরো ভালো লাগে দেখতে। পদ্ম চোখটা ছোট ছোট করে বলল, এখানেই কি দাঁড়িয়ে থাকবেন নাকি? না না, সেসব চিন্তা নেই, আজ চলো আমার সাথে। তারপর ইথান আর পদ্ম বেরিয়ে আসলো। ইথান তার গাড়ি করে পদ্মকে নিয়ে একটা সুন্দর জায়গায় আসলো, যেখান একার পাশেই নদী আছে। আর নদীর ঘাটে অনেক মানুষ, সবাই সবার ভালোবাসার মানুষ, পরিবার নিয়ে এসেছে। পদ্মের ভয় লাগছে, কারণ সে এত মানুষ কখনো দেখেনি। ভয়ে ইথানের হাত চেপে ধরেছে। ইথান পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, আমি তো আছি, সমস্যা নেই। তারপর তারা বেশ কিছুক্ষণ ওই নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল। একজন যেন আরেকজনের মনের ভাবটা বুঝতে পারছে। এই সময়টা পদ্মের বেশ ভালো লাগলো। ইথানের কাঁধে মাথা দিয়ে পরিবেশটা উপভোগ করছে পদ্ম। তার যে খুব ভালো লাগছে আজকে। মনে হচ্ছে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। এতদিন নিজেকে বন্দি মনে হতো, কখনো বাহিরে যাওয়ার কথা মুখ ফুটে ইথানকে বলেনি। আর ইথান তো মহা ব্যস্ত থাকে। মহাশয়ের বাসায় আসে রাত 9টা বা 10টার পর। সে আবার কখন পদ্মকে নিয়ে ঘুরতে যাবে? বাসায় আসার সময় রাস্তায় একজন ঝালমুড়িওয়ালাকে দেখে পদ্ম গাড়ি থামাতে বলল। ও যখন স্কুলে যেত ওদের স্কুলের সামনে এমন ঝালমুড়িওয়ালা ছিল। পদ্মব্রত রসই কান্টিং ঝালমুড়ি খেত। ঝালমুড়ি হচ্ছে তার প্রিয় একটা খাবার। ইথান পদ্মকে এসব রাস্তার খাবার খাবে দেখে কিছু বলল না, কারণ একদিনই তো খাবে। পদ্ম ঝালমুড়ি নিয়ে গাড়িতে উঠে পড়ল। ইথান একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। পদ্ম ঝালমুড়ি খেতে খেতে বলল, এখানে থামালেন কেন? এখান থেকে ডিনার করে যাব বাসায়। পদ্ম খাওয়া বন্ধ করে দিয়ে বলল, আমি যে রান্না করেছি ওগুলোর কি হবে? পরে খাওয়া যাবে, এখন নামাবো। কারশি দেরি হলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। পদ্ম আর ইথান ডিনার করে বাসায় চলে আসলো। ইথান ফ্রেশ হয়ে এসেছে। যখন পদ্ম ফ্রেশ হতে যাবে তখনই ইথান বলল, শাড়ি চেঞ্জ করো না। পদ্ম মাথা নাড়ালো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো লাইট অফ হয়ে আছে, কিন্তু বারান্দায় সেই ড্রিম লাইটের মতো লাইটটা জ্বলছে। কিন্তু ইথান সেখানেই দাঁড়িয়ে আছে। পদ্ম সেখানে গেল। ইথান পদ্মের উপস্থিতি বুঝতে পারল। আজ যে তোমাকে ঘুরিয়ে আনলাম কিছু তো বললে না। পদ্ম বুঝলো না ইথান কি বলল। মানে কি বলবো আমি? একটা ধন্যবাদ উত্তর দিলে না। ইথান মুখটা সামনে রেখে কথা বলল, ধন্যবাদ ডাক্তার সাহেব। ইথান পদ্মের মুখের দিকে তাকা। লোক পদ্ম কখনো ডাক্তার সাহেব বলেনি, কিন্তু আজ বলেছে। হঠাৎ কি ডাক্তার সাহেব বললে যে? ভালোবেসে বলেছি। ইথান যেন সাত আসমান থেকে টপকে পড়েছে। এই পদ্ম এসব কি বলছে? ভালোবাসো কবে থেকে?
বিয়ের আগে থেকে ইথান বুঝেছে এই পদ্ম তার সাথে মজা করছে, তাই সেও পদ্মের সাথে মজা শুরু করলো। বিয়ের আগে দেখেছো আমাকে? পদ্ম হেসে বলল, হ্যাঁ দেখেছি। ইথান গ্রিলের সাথে ঠেস দিয়ে আছে। পদ্মের সামনে ঝুঁকে বলল, ঠিক আছে, তুমি তো বললে আমাকে ভালোবেসে ডাক্তার সাহেব বলেছ, আমার তো ভালোবেসে তোমাকে কিছু দেওয়া উচিত, তাই না? পদ্ম মাথা নাড়ালো। ইথান পদ্মের মুখের সামনে তার মুখটা এনে তার ওষ্ঠ পদ্মের সে ছুঁড়ে দিল, আবার তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে আনলো। পদ্ম হতভম্ব হয়ে আছে। ইথান পদ্মের উদ্দেশ্যে বলল, বিষয়টা একদম স্বাভাবিকভাবে নিবে। ইথানের এমন কার্যকলাপে পদ্ম লজ্জা পেল। ইদানিং ইথান তাকে বড্ড বেশি লজ্জা দেয়। পদ্মের মুখে লাল আভা ফুটে উঠেছে। সে এখন কি করবে? মন চায় মাটি খুঁড়ে গর্ত বানিয়ে সেটাতে ঢুকে যেতে। চিন্তার এমন লাগছে কেন? আর ইথানকে দেখো, সে একদম স্বাভাবিকভাবে আছে, যেন কিছুই হয়নি। এইদিকে পদ্ম তো লজ্জায় শেষ। বেশি চিন্তা ভাবনা না করে ইথানকে জড়িয়ে ধরল, কারণ সেই বলেছে লজ্জা পেলে, কষ্ট হলে তার বুকে মাথা রাখতে। এখন একটু শান্তি লাগছে। তারা চিহ্ন দিন দিন ইথান আর পদ্ম জনের সম্পর্ক স্বাভাবিকভাবেই এগুচ্ছে। তাদের মনে হয় প্রতিদিন খুনসুটি লেগেই থাকে। মূলত ইথান পদ্মকে খুব রাগায়, আর পদ্ম মুখটা ফটকা মাছের মতো ফুলিয়ে রাখে। বিষয়টা ইথানের বেশ ভালো লাগে। আবার রাগও করে, কিছুক্ষণ কথা বলে না। পদ্মের এসব ছোট্ট ছোট্ট খুনসুটি তাদের মাঝে ছড়িয়ে পড়েছে। এভাবেই চলছে তাদের চড়ুইভাতির মতো সংসার। ইথান আজ পদ্মকে মেধার কাছে দিয়ে সে হসপিটালের কাজে দূরে কোথাও গেল। আবার আজই এসে পড়বে। পদ্ম এখন মেধার কাছে। একার মেধা পদ্মকে খুব ভালোবাসে, ঠিক তার বোনের মতোই। মেধা পদ্মের মাথা নিজের কোলে রেখেছে। হাত বুলিয়ে দিতে দিতে বলল, পড়াশোনা করবা না আর? পদ্ম মাথা তুলে মেধার দিকে তাকালো। করব, উনি আমার মায়ের সাথে কথা বলেছে। হ্যাঁ, মেয়েদের পড়াশোনা করা উচিত। নিজের পায়ে দাঁড়ানো দরকার প্রতিটি নারীকে। তাদের পায়ে নিজের মাটিকে শক্ত করা দরকার। পদ্ম খুব মনোযোগ দিয়ে কথাটা শুনল। জি আপু, তোমাকে যে আমি আরো বলি ইথানের সাথে স্বাভাবিক হও, তার কি খবর? সব তো ঠিকই আছে। মেধা বিশ্বাস করলো না, কারণ মেধা একজন মেয়ে হয়ে পদ্ম তার সাথে কথা বলতো না ঠিক মতো। আর সেই জায়গা থেকে ইথান তো একটা ছেলে। শুনো, পরে দেখবা তোমার জামাইকে অন্য কেউ নিয়ে গিয়েছে, যে অবস্থা তোমাদের সম্পর্কে। পদ্মের বুকটা যেন আটকে উঠল। মানে 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 করো না বেশি। এখন তো ইথান তার সব ধৈর্য তোমাকে দিয়ে রেখেছে, শুধু একবার তোমার থেকে একটা ভালো সুন্দর মেয়ে দেখুক। দেখবে তোমাকে আর ভালো লাগবে না, কারণ তুমি তো সেভাবে তাকে কোনো গুরুত্ব দাও না। 15 বছরের মেয়েদের কি বিয়ে হয়নি? তারা সংসার করেনি, শুধু একা তোমারই হয়েছে। আমারও তো বিয়ে হয়েছিল তাড়াতাড়ি। আমি কি আমার বরের সাথে সম্পর্ক ঠিক রাখিনি? সে আমাকে পড়াশোনা করিয়েছে, মূলত তার জন্যই আমি ডাক্তার হতে পেরেছি। তার সাথে কি আমার সম্পর্ক স্বাভাবিক দম্পতিদের মতো না? তাহলে তুমি কেন পারছো না এসব বাদ দিয়ে সবকিছু ঠিক করো? মেধা পদ্মকে বোঝানোর জন্য ইথানের নামে এগুলো বলেছে। ইথান ভালোই ছেলে, তবে পদ্মের এসব আচরণ কখনো একটা ছেলে সহ্য করবে না। মেধার কথা শুনে পদ্মের কেমন সব খালি খালি লাগছে, কথাগুলো সহ্য করতে পারছে না। আপুর সত্যি কি উনি অন্য মেয়ের দিকে তাকাবেন? মেধা যেন খুশি হলো পদ্মের মনের ভিতর এরকম একটা কথা ঢুকাতে পেরে। হ্যাঁ, তাকাবেই তো, তাকানো উচিত। তুমি তো তাকে বর হিসেবে মানো না। মেধার কথা শুনে পদ্মের এবার কান্না চলে আসলো। এভাবে বলছেন আপু, শুনো, তোমার এসব কান্না দিয়ে কিছুই হবে না। সব কিছু মেনে নাও, দেখবে তুমিও ঠিক সেও ঠিক। পদ্ম মাথা নাড়ালো। জি আপু, আমি চেষ্টা করব। আর কত চেষ্টা করবে? তোমার বিরক্ত লাগে না এই কথা বারবার বলতে? তুমি বলবে যে আমার বরকে আমি কাউকে হতে দিব না, যে আমার বরের দিকে তাকাবে তার চোখ উপরে দিব, আর আমার বর যদি অন্য কোনো মেয়ের দিকে তাকায় তার 14টা বাজিয়ে দিব। পদ্ম অবাক হয়ে তাকিয়ে আছে, মেধা এসব কি বলছে? ঠিক আছে, আপনি যা বলেছেন সেটাই হবে। তুমি বসো, আমি আসছি। মেধা গেল পদ্মের জন্য আইসক্রিম আনতে। এতক্ষণ যত কিছু বলেছে পদ্মকে, নিশ্চয় তার মনটা গরম হয়ে আছে। মনে তো আর পানি দেওয়া যায় না, তাই আইসক্রিম খেয়ে ঠান্ডা করুক মনটাকে। মেধা পদ্মকে আইসক্রিম দিয়ে বলল, নেও, এটা খেয়ে মনটাকে ঠান্ডা করো। আচ্ছা আপু, এখন কি করা লাগবে? কি করতে চাও তুমি? আমাদের সম্পর্ক আশেপাশের দম্পতিদের মতো হবে কিভাবে? আচ্ছা ইথান তোমাকে চুপ মু দেয়। মেধার কথায় পদ্ম লজ্জা পেল। এই কথা উত্তর কিভাবে বলবে সে? এসব কথা না বললেও পারত। আরও কত কিছুই তো বলার আছে। শুনো, এত লজ্জা পেলে হবে না, যা জিজ্ঞেস করছি তা বলো। হ্যাঁ, মাঝে মাঝে। মেধা হঠাৎ হাতে তালি দিল। তোমাকে যদি একটা দেয় তুমি দুটো দিবে। আবার তার জন্য শাড়ি পরবে, বলবে আমাকে ঘুরতে নিয়ে যান, এটা সেটার আবদার করবে যেমন।
ও হসপিটালে আসার সময় বলবে চকলেট নিয়ে আসবেন, ফুল, বই নিয়ে তারপর বাসায় আসবেন। আবার ধমকও দিবে যদি তোমার কথা না শুনে। পদ্ম নিজের মাথা স্থির করলো। মেধা যা যা বলেছে তাই করবে। মেয়ে না তাকিয়ে আছে পদ্মের দিকে। পদ্ম আইসক্রিমের চামচ নাড়ছে। আচ্ছা, আমি আপনার কথা শুনবো। রাত 8টায় পদ্মকে মেধায় বাসা থেকে নিয়ে এসেছে ইথান। মেধা বলেছিল পদ্ম আর ও আজ থাকতে তার বাসায়, কিন্তু ইথান পদ্মকে নয়, হ্রস্ব ইকার অহে বাসায় চলে এসেছে। ইথান কথা বলছে বেডে হেলান দিয়ে আতশোয়া হয়ে। পদ্ম ইথানের পাশে পাশে ঘুরঘুর করছে। কখন ইথানের কথা শেষ হবে তার অপেক্ষায় সে অধীর আগ্রহে বসে আছে এমন অবস্থা। ইথান কথা বলা শেষে পদ্মকে বলল তার পাশে বসতে। পদ্ম তাই করলো, গুটিসুটি হয়ে ইথানের পাশে বসেছে। এতক্ষণ কি করছিলে তুমি? ইথান এমন ছোট ছোট চোখে প্রশ্ন করলে পদ্ম ভয় পায়। কোথায়? কিছু করছিলাম না তো। তাই বুঝি? হ্যাঁ, উদ্ধৃতি চিহ্ন, একক উদ্ধৃতি চিহ্ন। ইথান কিছু না বলে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার মনে হলো একটু মানসিক শান্তির দরকার, তাই সে কাজটা করলো। পদ্মের কোলে মাথা রেখে ইথান রাজ্যের চিন্তা করতে লাগলো। একটু পর জামা কাপড় গোছাবে। কে নাও, কাল আমরা গেট টুগেদারে যাচ্ছি, তোমাকেও সাথে নিব। আচ্ছা, কিন্তু আপনারা যাবেন কোথায়? সাজেক। তুমি চিনো জায়গাটা? নাম শুনেছ? পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো সে তো এমন অদ্ভুত নাম কখনো শুনেনি। এটা আসলে কোথায়? না তো, এমন জায়গার নাম কখনো শুনিনি। কেমন অদ্ভুত অদ্ভুত নাম সব আপনার কাছেই থাকে। ইথান হাসলো, বোকা মেয়ের বোকা শোকা কথাবার্তা। অনেক সুন্দর জায়গা, তোমার গেলে আসতে মন চাইবে না। দেখা যাবে কেমন সুন্দর জায়গা। হুহ। ইথান চোখ বুজে থাকলো কিছুক্ষণ। চোখ খুলে দেখলো পদ্ম নখ কামড়াচ্ছে। এই জিনিসটা প্রচন্ড বিরক্ত লাগে ইথান। নখে কত ময়লা থাকে সে কি এটা জানে না? এতই বাচ্চা সে। ইথান পদ্মের হাতটা সরিয়ে দিল মুখ থেকে। নখ মুখে দাও কেন? পরে তো পেটে ব্যথা করবে। তুমি জানো না নখে ময়লা থাকে? পদ্ম তার নখগুলো ইথানকে দেখালো। দেখুন, কোনো রকম ময়লা নেই। দেখেছি, তবে এগুলো মুখে দেওয়া ভালো না। আমার অভ্যাস হয়ে গিয়েছে। মায়ের দিয়ে অভ্যাস ঠিক করাবো। ইথান উঠে তার কিছু টি শার্ট পদ্মকে দিয়ে গিয়েছে গোছাতে। আবার বলেও গিয়েছে পদ্ম যেন তার জামা কাপড়গুলোও গুছিয়ে নেয়। পদ্ম সেগুলো গুছিয়ে তো হসন্ত রলিতে রাখছে। ইথান সোফায় বসে বসে টিভি দেখছে। পদ্মের কাজ শেষ হলে সে বারান্দায় যায়। মনটা একেবারে বিষাদে ছেয়ে গিয়েছে এমন মনে হচ্ছে তার। মন খারাপ হচ্ছে ভীষণ। কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এই দেখ, আকার শহরে একমাত্র মেধা ছাড়া আর কারোর সাথে মন খুলে কথা বলতে পারেনি। মেধাই একমাত্র মানুষ যার সাথে মিশেছে, কথা বলেছে। আবার মেধার সকালের কথাগুলোও ভাবছে মনে মনে। তার মূলত এখন ভালোই লাগছে না। এই ইথানের সাথেও একারশি কথা বলা যায় না, কারণ তার বেশি কথা বলা পছন্দ না। হঠাৎ রুমে ইথানের আগমন ঘটল। রুমে পদ্ম নেই, সে বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে। যেন মনে হচ্ছে কেউ তাকে বন্দি করে রেখেছে। ইথান সেখানেই গেল, পদ্মকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এটা হওয়াতে পদ্ম কেঁপে উঠল। ইথান তার দাড়িযুক্ত গাল পদ্মের গালের সাথে লাগালো। ইথানের খোঁচা খোঁচা দাড়িগুলো যেন পদ্মের গাল ইচ্ছে করে স্পর্শ করছে। ইথান নরম কণ্ঠে বলল, কি হয়েছে ম্যাডাম? মন খারাপ কি বেশি হয়েছে আপনার? পদ্ম পরপর কেঁপে উঠছে। জি। ইথানের যে হাতটা পদ্মের হাতের উপর ছিল, পদ্ম আরেক হাত দিতে সেটা চেপে ধরল। কথা এমন শোনাচ্ছে কেন? পদ্মফুল, ঈষৎ পদ্মফুল। পদ্ম মুগ্ধ হয়ে আছে ইথানের উপর। আপনি এভাবে জড়িয়ে ধরে রেখেছেন, কথা এমন শোনাবে না কেন? ইথানে এ কথাকে বেশি পাত্তা দিল, কারণ সে জানে এই পদ্ম তাকে এটা বলবেই। মন খারাপ? পদ্ম মাথা নাড়ল। ইথান পদ্মের গালে একটা চুমু এঁকে দিয়ে বলল, তোমাকে একটা বাবু উপহার দিব জলদি, তারপর আর মন খারাপ হবে না। সারাদিন তাকে নিয়ে ব্যস্ত থাকবে। ঠিক আছে পদ্মফুল। সকাল 5টায় ইথান আর পদ্ম রেডি। তারা এক হ্রস্ব উকার পর বের হবে বাসা থেকে। তারপর হসপিটালের সব ডক্টররা একটা বাসে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হবে। যারা যারা বিবাহিত তারা তাদের সঙ্গীকে নিতে পারবে। হসপিটালের সিআইআর ম্যানেজিং ডিরেক্টর এই কথা বলেছে। বাসায় অগোছালো জিনিসগুলো পদ্ম গুছিয়ে রাখছে। ইথান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পদ্মের কাজ। মেয়েটা যেন তাড়াতাড়ি বড় হয়ে গেল এমন লাগছে ইথানের কাছে। বিয়ের দিন ভেবেছিল সে মেয়েটাকে মেনে নিতে পারবে না, বা এই মেয়ে তাকে মেনে নিবে না। তাদের বৈবাহিক সম্পর্ক বোধহয় নামের হবে। এখন সেই পিচ্চি মেয়ে তার সংসার করছে। ভাবা যায়। আর দিন দিন মেয়েটাকে এত আদরে লাগে ইথান, একদম কিউট কিউট বাচ্চাদের মতো। ইথা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পদ্মকে বলছে, হয়েছে ম্যাডাম। পদ্ম যে জিনিস যেখানে থাকে সেটা সেই জায়গায় রেখে দিতে দিতে বলল, এই তো এখনই হয়ে যাবে। পদ্মের সব কাজ শেষ করা হলে তারা দুজন
আকারসা থেকে বের হলো। ইছান পদ্মকে বলল সেখানে অনেক ডক্টর থাকবেন, আবার ডক্টরদের ওয়াইফ থাকবেন, সবার সাথে যেন পদ্ম কথা বলে। যদিও তখন পদ্ম মাথা নেড়েছিল, তবে পথটা যখন একটু একটু করে শেষ হচ্ছে তখন তার ভয় ও লাগা শুরু করলো। তাদের সাথে কিভাবে মিশবে, কিভাবে কথা বলবে সেগুলো নিয়ে চিন্তিত পদ্ম। তারা আবার পদ্মকে আসলে ঠিক কেমন ভাববে, পদ্মের মাথাটা একেবারে ধরে গেল এসব চিন্তা করে। আর পাশেই ইছান আছে, সে তো নিজের মতো ফোন টিপছে, তার কোনো হেলদোল নেই। এমন মনে হচ্ছে যেন ফোনের ভিতরে ঢুকে যাবে। তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছে। গাড়ি থেকে ইছান তাদের ট্রলি নামালো। পদ্ম ভয় নামছে না, গাড়ি থেকে গুটিসুটি মেরে বসে আছে। ইছান গো আকার রির জানালায় হাত দিয়ে চুকে পদ্মের দিকে তাকালো। কি ম্যাডাম, গাড়ি থেকে নামবে না? পদ্ম আমতা আমতা করে বলল, ভয় লাগছে আমার। ইছান হাতটা দিয়ে তার কপালটা ঘষে নিল, তারপর কিছু না বলে পদ্মকে জোরে টান দিল। ব্যাস, পদ্ম হুমড়ি খেয়ে ইছানের উপর পড়েছে। এভাবে টান দেওয়াতে পদ্ম ব্যথা পেয়েছে। উফটান দিলেন, কেন ব্যথা পাই না আমি? ইছান বিরক্ত হলো, একে তো নামতে চাইছিল না, আবার টান দেওয়াতে ব্যথা লেগেছে। এখানে কি বাঘ সিংহ ছিল যে নামতে চাইছিলে না? পদ্ম রেগে কিছু বলেনি। ইছান ওর হাত ধরে ভিতরে নিয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে হসপিটাল। পদ্ম হিল পড়েছে, কারণ গেট টুগেদারে যাওয়ার আগে ইছান কিনে দিয়েছিল। কিন্তু প্রথম প্রথম তার পড়তে অসুবিধা হয়েছে। ইছান অনেক জোর করে পরিয়ে তাকে দিয়ে প্রতিদিন হিল পরিয়ে তাকে ট্রায়াল দিত। যাক, একটু লম্বা লম্বা লাগছে ইছানের পাশে। একবার ইছানের দিকে তাকালো, আবার নিজের তাকালো দিকে, না ভালোই মানিয়েছে তাদের। পদ্ম মুচকি মুচকি হাসছে। ইছান পদ্মকে নিয়ে হসপিটালের ভিতরে গেল। অনেক মহিলা পুরুষ দেখা যাচ্ছে। হঠাৎ সবার নজর তাদের দিকে গেল। ইছান পদ্মের থেকে হাত ছাড়িয়ে নিয়ে হসপিটালের সিআই এর সাথে দেখা করলো। আবার দেখা করা শেষে পদ্মের পাশে এসে দাঁড়িয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মের দিকে, যার কারণে পদ্ম অস্বস্তিতে পড়ল। ইছান পদ্মের কাঁধ জড়িয়ে ধরল। ইছান পদ্মের দিকে তাকিয়ে বলল, অনেকের হয়তো মনে প্রশ্ন জাগছে, ওকে ও হচ্ছে মিসেস ইছান শেখ। সবাই যেন আসমান থেকে টপকে পড়েছে ইছানের কথা শুনে। গোল গোল চোখ করে তাদের দিকে তাকিয়ে আছে। ইছান বিয়ে করেছে, আর এটা হসপিটালের কেউ জানে না। বিষয়টা কেমন জানি হয়ে গেল। সবাই ইছান আর পদ্মকে শুভকামনা জানালো। সানায়া পিছনের দাঁড়িয়ে আছে, আর ইছানের সেই মহা মূল্যবান কথাটি শুনে সে নিস্তেজ পাথরের মতো দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। পর পর ঢোক গিলছে। কথাটি যেন মিথ্যে তার কাছে মনে হলো। সানায়াকে রায়হান আহমেদ ডাক দিলেন। আরে সানায়া ম্যাম যে, আসুন, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? রায়হান আহমেদের কথায় সবার চোখ সানায়ার দিকে গেল, বিশেষ করে ইছান। এই দিনটির জন্যই সে অপেক্ষা করেছিল। ইছান দাঁত কেলিয়ে তাকিয়ে আছে সানায়ার দিকে। সানায়ার যেন চোখ দিয়ে পানি পড়ে যাবে এমন অবস্থা। অবশেষে সানায়াও ইছানকে অভিনন্দন জানালো। বিষয়টা হজম করতে পারল না সে নিজ একারই। সানায়া পদ্মের দিকে তাকিয়ে আছে। এই সেই মেয়ে যার জন্য ইছান তাকে পাত্তা দেয়নি। পদ্মকে দেখে হাসি দিল, যেন এটা হিংসার হাসি। সানায়াকে কেমন জানি মনে হচ্ছিল পদ্মের। সানায়া যখন হেসেছিল তখন নির্বোধের মতো তো আকার কি ছিল সে। আর দিকে ইছান পদ্মকে এক হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরে আছে দেখে সানার ব্রাজু বেয়ে উঠল। অতঃপর সবাই বাসে উঠল। হসপিটাল থেকে মোট 3টে বাস চলল সাজেকের উদ্দেশ্যে। পদ্ম জানালার পাশ দিয়ে বসেছে, আর পদ্মের পাশে ইছান। পদ্ম খুব আগ্রহ নিয়ে চারপাশ দেখছে। তার যে কি ভালো লাগছে সে বোঝাতেই পারবে না। পদ্ম হাত বাড়ালো বাহিরে। ইছান তৎক্ষণাৎ পদ্মের হাত ভিতরে ঢুকালো। পদ্মকে ধমক দিল, বাহিরে হাত দিবে না বুঝছো? পদ্ম মাথা নাড়ল, আবার সেই চারপাশ দেখতে ব্যস্ত হয়ে গেল। প্রকৃতি কত সুন্দর, কেউ যদি সেটা অনুভব করতে না পারে তাহলে তাদের জীবনটা বৃথা। এক সময় পদ্ম ঘুমিয়ে গেল। যেহেতু পদ্ম জানালাটা পাশেই মাথা রেখেছিল, তাই ইছান পদ্মের মাথাটা তার কাঁধে রাখল, আর এক হাত দিয়ে পদ্মকে জড়িয়ে ধরল। ইছানের পাশের সিটে যে ডক্টর বসেছে সে ডক্টরকে তার ওয়াইফ ইছান আর পদ্মকে দেখিয়ে বলল, দেখো ইছান সাহেব কি রোমান্টিক। দাঁড়ি, তার বউ জানালার পাশে ঘুমিয়েছে বলে বউয়ের মাথা তার কাঁধে রেখেছে। আর তুমি হলে, আমি যদি ইচ্ছে করেও মাথাটা রাখতাম তোমার কাঁধে, তাহলে তুমি সরিয়ে দিতে। ওনার থেকে কিছু শেখা উচিত তোমার। সে ডক্টর শুধু হজম করলো থাকা। ইছান শেখ যে এমন হবে বিয়ের পর সে জানতই না। প্রায় 7 ঘন্টা জার্নির পর তারা সবাই সাজেকে এসে পৌঁছেছে। এর মাঝে আবার এক রেস্তোরাঁয় সবাই নাস্তাটা করে নিল। সব কাপলদের জন্য একটা রুম, আর যারা সিঙ্গেল তো আকারদের 3 জনের জন্য আরেকটা রুম। ইছান এত দূর জার্নি করে তার সে বেডে শুয়ে আছে আর মুনিরা শেখের সাথে কথা বলছে। পদ্ম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তার এই পরিবেশটা খুব ভালো লাগছে। মুগ্ধ নয়নে চারপাশ দেখছে পদ্ম। হসন্তম
জায়গাটা যে এত বেশি সুন্দর সে জানতই না। ইছান পদ্মকে ডাক দিল কারণ মুনিরা শেখ পদ্মের সাথে কথা বলতে চায়। পদ্ম বসে বসে মুনিরা শেখের সাথে কথা বলছে আর ইছান এই ফাঁকে ফ্রেশ হয়ে এসেছে। তারপর সবাই একসাথে আর যে হোটেলে উঠেছিল ওই হোটেলেই খেয়ে নিল। ইছান আর পদ্ম রুমে এসেছে মাত্র খাবার খেয়ে। সবাই সন্ধ্যায় ঘুরতে বের হবে কারণ সবাই তার ক্লাস দেরি হয়ে গিয়েছে লাঞ্চ করতে করতে। ইছান রুমে এসে শুয়ে পড়ল। পদ্ম ঘুমাবে না, না ঘুম আসছে না। ইছান পদ্মকে ধমক দিল কারণ এখন ঘুমাতেই হবে তাকে, কিন্তু পদ্ম রাজি হলো না। তাই পদ্মকে ইশারা করলো তার কাছে যাওয়ার জন্য। পদ্ম গেল না। ইছানের মেজাজ গরম হয়ে গিয়েছে। সে উঠে পদ্মের কাছে গেল। এতক্ষণ ডেকেছে গায়ে লাগেনি, মানুষ মনে হয় না আমাকে। ইছান পদ্মের হাত ধরে নিয়ে যাচ্ছিল, তাও পদ্ম যাবে না বলছে। সোজা হয়ে দাঁড়িয়ে রইল। বেশি অভদ্র হয়ে যাচ্ছ দিন দিন। তাও পদ্ম নড়ল এক পা। ইছান আরো বেশি চটে গিয়েছে। পদ্মকে কোলে করে নিয়ে বেডে শুয়ে দিল। পদ্ম আবারও উঠতে নিলে ইছান পদ্মকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ব্যাস পদ্ম আর ছুটতে পারল না। বাধ্য হয়ে সেও ঘুমিয়ে গেল। সন্ধ্যা 6:50। ইছানের ঘুম ভাঙল কলের আওয়াজে। ইছান কলটা সাইলেন্ট করে দিল কারণ তার পাশের মহারানী আরামসে ঘুমাচ্ছে। প্রথম ঘুমাবে না বলছিল, এখন সেই নিজেই বের করে ঘুমাচ্ছে। এই ডোকে ঘুমালে কি আদুরে বাচ্চা লাগে। আবার ইছানের টি শার্ট আঁকড়ে ধরে শুয়েছে। এটা দেখে ইছানের খুব শান্তি লাগলো। টুক করে পদ্মের একটা চুমু বসিয়ে দিল। তারপর পাশ থেকে চশমাটা পরে ফ্রেশ হলো। পদ্মকেও উঠালো বসন্ত উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে রেডি হতে বসল। তার সেই জাতীয় সাজ দিল। নিজেকে নিজেই আয়নায় দেখে লজ্জা পেল। ইছান এতক্ষণ ধরে পদ্মের কাহিনী দেখছিল, তবে লাস্টের সিনটা দেখে না হেসে পারল না। দাঁড়ি নিজে সেজে এখন আবার নিজেই হাসছে। আয়নায় ইছানকে দেখা যাচ্ছে। পদ্ম ভ্রুকুচকে তাকিয়ে আছে ইছানের দিকে। এই লোক এমন করে হাসছে কেন? হাসছেন কেন আপনি? ইছান উঠে তার টি শার্টটা টেনে নিল। তারপর পদ্মের পিছনে দাঁড়িয়ে বলল, এই যে সেজে আবার লজ্জা পাচ্ছ তাই হাসি আসছে। পদ্মের মনটা খারাপ হয়ে গেল। আমাকে কি ভালো লাগছে না? ইছান পদ্মের সামনে দাঁড়ালো। পদ্মের কোমর খুব হালকা ভাবে জড়িয়ে ধরে বলল, পদ্মফুল সাজলেও সুন্দর, আবার না সাজলেও সুন্দর, তবে আজ অনেক সুন্দর লাগছে তোমাকে। পদ্ম হাসলো। পদ্ম ইছানের বুকে আঁকিবুকি করছে। ধন্যবাদ ডাক্তার সাহেব। ইছান পদ্মকে ছেড়ে দিল। অনেক হয়ে গিয়েছে। রায়হান আহমেদ বারবার কল দিচ্ছেন। ইছান তড়িঘড়ি করে পদ্মকে নিয়ে রুম থেকে বের হলো। সবাই একদম রেডি হয়ে আছে, শুধু তাদেরই দেরি। তাদের নিচে নামতে দেখতে রায়হান আহমেদ আসলেন। আপনাদের এত দেরি হচ্ছিল কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, চলুন আমরা এবার যাই। আরে বুঝেন না, রায়হান আহমেদ নতুন বিয়ে করেছেন তাই দেরি হয়েছে। আশা করি আর বোঝাতে হবে না। কথাটা শুনে সবাই একসাথে হেসে দিল। আর এর মধ্যে পদ্ম লজ্জায় শেষ। কত বড় বড় মানুষজন আছেন, তাদের সামনে এসব কথা শোভা পায় না। যদিও সবাই ফ্রি একদম, তবে পদ্ম যে নতুন তাই হয়তো তার লজ্জা লাগছে। আর এইদিকে সানায়া রীতিমতো রাগে ফুসছে। এত আদিক্ষেতা কারখানোর কি আছে? আজ ওই মেয়ের জায়গায় সে থাকতো, সেও হয়তো এসব কথায় লজ্জা পেত, কিন্তু এখন ইছানের পাশে অন্য মেয়ে দাঁড়িয়ে আছে। উফরাগ লাগছে ভীষণ। ইছান পদ্মের হাত ধরে হাঁটছে। ইছান এই সময়টাকে খুব এনজয়। আর পদ্ম সে তোর সাজের দেখায় ব্যস্ত। চারপাশে কি সুন্দর লাল নীল লাইট জ্বলছে। ইসস কি যে ভালো লাগছে। সবাই সবার মতো হাঁটছে। হঠাৎ এক পাগল পদ্মের সামনে পড়ল। পদ্ম পাগলকে দেখেই চিল্লিয়ে উঠল। ইছান যদিও পদ্মকে তার পিছনে রেখেছে, কারণ পাগলটা বারবার পদ্মকে ধরতে চাচ্ছিল। শেষে ইছান একটা ধমক দিল পাগলটাকে। পাগলটা চলে গেল। ইছান পদ্মকে তার সামনে দাঁড়া করালো। পদ্মের বাহুতে হাত রেখে বলল, এভাবে চিৎকার করা লাগে? পদ্ম ভয়ে বলছে, আমার ভীষণ ভয় লেগেছিল। ইছানের রাগ হলো, তুমি কোন জিনিসের ভয় পাও না বলো? ইছানের কথায় পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল। এমনিতেও সে ভয় পেয়েছে, তার উপর ইছান এমন ভাবে রেগে কথা আকার বলছে। পদ্ম তার দু বাহু থেকে ইছানের হাত সরিয়ে দিল। পচা লোক একদম। আবার অভিমানও হয়েছে দেখি। আচ্ছা থাক, আর বকা দিব না আমার এই পিচ্ছি বউকে। পদ্ম মুখ ফিরিয়ে নিল। খুব কথা বলবো না আপনার সাথে। ইছান হাসলো। দিনে কতবার যে এই মেয়ের রাগ করে বলার বাহিরে। আচ্ছা বলতে হবে না, চলো এখন। আবারও তারা হাঁটতে শুরু করলো। ইছান আর পদ্ম এখন একটা চায়ের দোকানে এসেছে। তারা দুজন চা খাচ্ছে। এই সময়ে চা আর আকার হিরের হালকা প্রকৃতির বাতাস, ইসস কি যে ভালো লাগছে। ইছান পদ্মকে নিয়ে আবার হোটেলের এইদিকে এসেছে। সবাই চেয়ারে বসে আড্ডা দিচ্ছে। ইছান পদ্মকে নিয়ে ওখানে গেল। মেবি সবাই গানের কলি খেলছে। ইছান একটা চেয়ার
এক আর বসার পর যখন পদ্ম ইথানের পাশের চেয়ারে বসতে যাবে তখন সানায়া বসে গেল। ইথানের মেজাজ খুব খারাপ করে গেল, সে উঠে পদ্মকে নিয়ে অন্য কোথাও বসল। সবাই গান গেয়েছে একটা একটা করে, যেহেতু ইথান গান পারে না তাই পদ্মকে গান গাইতেই হবে। পদ্ম দ্বিধায় পড়ে গেল। পদ্ম ইথানের দিকে তাকাতেই ইথান চোখ দিয়ে ইশারা করলো গাওয়ার জন্য। অতঃপর পদ্ম গান শুরু করলো। এই গানটা তার বান্ধবীর ফোনে শুনেছিল, তখন থেকেই শিখে গিয়েছে। আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জেদান, ফাল্গুন হাওয়ায় হাওয়ায় করেছি জেদান, তোমার অসুখে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার চাওয়ের দল মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ার হাওয়ার করেছি জেদান, ফাল্গুন হাওয়ায় হাওয়ায় করেছি জেদান। পদ্ম গান গাইছে, ইথান অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মের দিকে। এই মেয়ে যে এত ভালো গান জানে ইথানও এক আর তো কখনো শুনায়নি। কি সুন্দর কণ্ঠ! পদ্মের গান শেষে সবাই হাতে তালি দেওয়া শুরু করলো। ইথানও হাতে তালি দিল। সবাই পদ্মকে বলছে গানটা খুব সুন্দর হয়েছে, আর পদ্ম হেসে হেসে ধন্যবাদ জানাচ্ছে সবাইকে। রাতের খাবার খেয়ে ইথান পদ্মকে নিয়ে রুমে এসেছে। পদ্ম ব্যালকনিতে যাবে তখনই ইথান পদ্মের হাত টেনে ধরল। এত সুন্দর গান গাইতে পারো, আমাকে তো কখনো শোনাওনি। সুন্দর হয়েছে বুঝি? খুব। আপনি তো কখনো শুনতে চাননি, বা বলেন উনি, তাই বলে কি তুমি গাইবে না কখনো? আমি কি জানতাম আমার বউ গান গাইতে পারে? পদ্ম ইথানের হাত ছেড়ে দিল। এখন এটা কার দোষ? তোমার দোষ। চলুন ব্যালকনিতে যাই। পদ্ম ইথানের হাত ধরে ব্যালকনিতে নিয়ে গেল। রাতের সাজে কত সুন্দর। পদ্ম ইচ্ছে মতো পকপক করছে আর ইথান শুনছে। ব্যালকনিতে চেয়ার আর টেবিলের ব্যবস্থা আছে। ইথান চেয়ারে বসে আছে আর পদ্ম দাঁড়িয়ে পকপক করছে। এক পর্যায়ে ইথান বেশ বোরিং হয়ে ফোনটা হাতে নিয়েছে, ফেসবুক স্ক্রল করছে আপাতত। পদ্ম ভাবছে ইথান হয়তো তার কথা শুনছে, তাই সে তার মতো কথা বলতেই থাকলো। সে তো আর জানে না ইথান ফোন টিপছে। পদ্ম একসময়ে কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেল। দাঁড়িয়ে পিছনে ফিরে দেখলো ইথান ফোন টিপছে, তার মানে এতক্ষণ ইথান তার কথা শুনছিল না। পদ্ম রেগে গিয়েছে। রাগে ইথানের হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। ইথান অবাক হয়ে তাকিয়ে, আমি এতক্ষণ কথা বলছিলাম আর আপনি মোবাইল দেখছিলেন। ইথান বিব্রতবোধ করলো। সরি পদ্ম, এত মোবাইলে কি দেখেন? কোন সুন্দরীর ছবি দেখেন আপনি? ইথান আরো বেশি অবাক হলো। এই পদ্ম কি বলছে? এসব পাগল হয়ে গেল নাকি? আমি কারো ছবি দেখছিলাম না। পদ্ম রেগে গিয়েছে। ইথান পদ্মের রাগ ভাঙানোর জন্য তার কোলে পদ্মকে বসিয়ে দিল। বেশি রাগ করা শরীরের জন্য ক্ষতিকর। আর আমি কেন আমার বউয়ের ক্ষতি হোক সেটা চাইবো বলো? আমি যে এত কথা বলছিলাম সেগুলো। পদ্ম গালটা ফোটকা মাছের মতো করে রাখলো। ইথান পদ্মকে আরো ডিপলি জড়িয়ে ধরল। আবেশে চোখ বন্ধ করে আছে পদ্ম। পদ্ম, আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। পদ্মের চোখ চকচক করছে, যেন এই লোকের সাথে তার কত বছর রেয়ার সম্পর্ক। মনেই হচ্ছে না তাদের বিয়ের 1 মাস হয়েছে। আমার মনেই ছিল না। ইথান বাহিরের দিকে তাকিয়ে বলল, এগুলো মনে থাকবে কি করে? পদ্ম টুক করে ইথানের কপালে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। আমার পক্ষ থেকে আপনার জন্য 1 আকাশ পরিমাণ ভালোবাসা ডাক্তার সাহেব। ভালোবাসি আপনাকে। সকাল 9টা, সবাই একসাথে নাস্তা করছে আর আড্ডা দিচ্ছে। সাজেকের দ্বিতীয় দিন আজ। সবার মতামত নিয়ে ঠিক করেছে আজ একটা জায়গায় ঘুরতে যা। তারা সবাই সবার সাথে কথা বলছে, শুধু পদ্ম আর সানায়া চুপ করে আছে। পদ্ম তো এমনিতেই অপরিচিত লোকজনের সামনে কমফোর্ট ফিল করে না, আবার সে কথা বলবে। তাই পদ্ম চুপচাপ করে খাচ্ছে আর কিছুক্ষণ পর পর ইথানের দিকে আর চোখে তাকাচ্ছে। ইথান হাসলে যে তার সেই সুন্দর দাঁতটা দেখা যায়। উফফ, কি সুন্দর লাগছে এই মানুষটাকে। পদ্ম মুচকি মুচকি হাসছে। এই জিনিসটা সানায়া বেশ খেয়াল করলো। তার যেন শরীরে আগুন জ্বালিয়ে দিল। পদ্মকে তার ভালো লাগছে না মোটেই। আবার কেমন করে ইথানের দিকে তাকিয়ে হাসছে। সানায়ার আগে ক্ষোভে চোখ বন্ধ করে রেখেছে। ইথান হসপিটালের সিআই রাশেদুল ইসলাম পাশের চেয়ারে বসছিল। তিনি ইথানকে ইশারা করলেন, একটু ইথানের কানটা তার মুখের কাছে আনতে। ও কথা বলবেন। ইথান ও তাই করলো। কুমার ম্যাডামের বয়স কত? ইথান রোগ দিল, একটু পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিল। রাশেদুল ইসলাম সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে ইথানের দিকে। স্যার, ম্যাডামের বয়স 15। রাশেদুল ইসলামের চোখ বড় হয়ে আছে। ইথান এত বড় ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করেছে, কিন্তু কেন? তুমি এত বড় ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করেছো কেন? আর তুমি শিক্ষিত ছেলে, শিক্ষিত হয়েও অশিক্ষিতদের মতো কাজ করেছো। তোমার নামে তো বাল্য বিবাহের মামলা দেওয়া দরকার। হসপিটালের সব ডক্টরদের থেকে বেশি রাশেদুল ইসলাম ইথানকেই স্নেহ করেন। ইথানে প্রতি আলাদা একটা মায়া আছে বলতে গেলে।
আবার নানা রকম কোথাও বলে ইথানকে। ইথান সব খুলে বলল রাশেদুল ইসলামকে। রাশেদুল ইসলাম সবটা শুনে ইথানকে বলল, ওহ, তাহলে তোমার কোনো দোষ নেই। ইথান অসহায় চোখে মাথা নাড়ল। রাশেদুল ইসলাম খেতে খেতে বলল, তোমার ম্যাডাম কিন্তু ভালোই সুন্দর আছে। ইথান পদ্মের দিকে তাকালো। পদ্ম নিঃশব্দে খাচ্ছে। ইথান পদ্মকে দেখে হেসে দিল। শুরুর ফার্স্ট ব্র্যাকেট ড্যাশ শেষের ফার্স্ট ব্র্যাকেট। সব ডক্টরের ওয়াইফরা ঠিক করলো তারা একটু সাজবে, কারণ এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবে, একটু না সাজলে নাকি ভালো দেখাবে না। তাই সবাই আবার হোটেলে আসলো। পদ্ম কালো রঙের সুতির মধ্যে একটা কুর্তি পরেছে, যেগুলো ইথান সাজেকে আসার আগে কিনে দিয়েছে। পদ্ম চুল বাঁধতেই ইথান বলল আজ যেন চুলগুলো খোলা রাখে। তাই আর চুল বাঁধল না, তবে মাথা মাঝ বরাবর সিঁথি করে কয়েকটা ক্লিপের সাহায্যে পাশের সামনে চুলগুলো বেঁধে নিল। সামনে দিয়ে কয়েকটা চুল বের রেছে আর পিছন দিয়ে চুল খোলা। মুখে পাউডার মেখে চোখে কাজল দিল হালকা করে, আর সামান্য লিপস্টিক দিল। পদ্মের সাজ শেষ। ইথান ও পদ্মের সাথে ম্যাচ করে আজ কালো শার্ট পরেছে। জনি রেডি, এবার বেরোবে তারা। সবা ঠিক করলো কংলাক পাড়া যাবে, সেখানের পাহাড়ে উঠবে। সবাই রওনা হলো কংলাক পাড়ার উদ্দেশ্যে। পদ্ম তো স্তম্ভিত প্রাকৃতিক সৌন্দর্যের উপর। সেই নিজের হাঁটার দিকে না দেখে চারপাশ দেখতে ব্যস্ত। ইথান অনেকবার ডাক দিয়েছে পদ্মকে ঠিকমতো হাঁটতে। পদ্ম ক্লান্ত কংলাক পাড়া হাঁটতে হাঁটতে হঠাৎ সে দাঁড়িয়ে গেল। যেহেতু ইথানের হাত ধরে হাঁটছিল পদ্ম, সেহেতু ইথান খুব ভালো করে বুঝলো পদ্ম দাঁড়িয়ে আছে। ইথান পদ্মের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, দাঁড়ালে কেন? পদ্ম হাঁপাচ্ছে। আমি আর পারছি না হাঁটতে, কোলে নিব। পদ্ম চোখ বড় বড় করে ইথানের দিকে তাকিয়ে আছে। না না, দরকার নেই, একটু জিরিয়ে নিই, তারপর আবার হাঁটতে পারবো। ইথান দাঁড়ালো কিছুক্ষণ পদ্মের জন্য, তারপর 5 মিনিট জিরিয়ে আবার হাঁটা শুরু করলো। তারা হাঁটতে হাঁটতে প্রায় হাজারছোড়া ঝর্ণার কাছে চলে এলো। সবার মন চাচ্ছিল গোসল করার জন্য, কিন্তু কেউ এটা পরিকল্পনা করে আসেনি, তাই পারল না গোসল করতে। সেই 10টার দিকে বের হয়েছে সবাই। বিকেল 3টা হোটেলে আসলো। মাঝে একটা ছোট্টখাটো রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়ে নিল। ইথান রুমে এসে বেডে চিত হয়ে শুয়ে গেল। পদ্ম আয়নার সামনে গিয়ে মাথার ক্লিপগুলো খুলছে। আজ কিন্তু আমাকে জোর করবেন না ঘুমানোর জন্য। ইথান বিরক্ত হলো। কাল তো বলেছিলে ঘুমাবে না, পরে কে নাক ডেকে ঘুমিয়েছে? আমি নাক ডাকি না, বাজে বকবেন না কিন্তু। তোমার ইচ্ছে, তুমি ঘুমালে ঘুমাও, আর না ঘুমালে নাই। আমি ঘুমাচ্ছি, তবে রুমের বাহিরে যাবে না কিন্তু। পদ্ম মাথা নেড়ে বলল, আচ্ছা ব্যাস। ইথান গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্ম ভালো করে ইথানকে দেখল। পদ্ম ইথানের নাকের সামনে তার হাতটা নিল। ঘন নিঃশ্বাস আসছে, তার মানে সে এখন গভীর ঘুমে আছে। পদ্ম মেধার কাছে ভিডিও কল দিল। তাড়াতাড়ি ফোনটা নিয়ে ব্যালকনিতে গেল। কি ব্যাপার সুন্দরী, তোমাদের হানিমুন কেমন কাটছে? পদ্ম অবাক হয়ে গিয়েছে। না আপু, উনি তো এসেছেন গেট টুগেদারে। ও কি এখন হানিমুন হতে পারে না? পদ্ম মাথা নাড়ল। মেধা মাথায় হাত দিয়ে বসে আছে। একক উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, কি জন্য কল দিয়েছ? আজ আমার জন্মদিন। একক উদ্ধৃতি চিহ্ন। মেধা শেষের কথা না শুনে অনেক জোরে বলল, শুভ জন্মদিন পদ্ম। পদ্ম মুখ চেপে ধরল নিজের। আপু আসতে বলুন, উনি ঘুমাচ্ছেন। মেধা হেসে উঠল। বাবা, তা পদ্ম, তোমার উনি কি জানে আজ তোমার জন্মদিন? পদ্ম মুখটা ফ্যাকাশে করে বলল, না আপু, উনি জানেন না। তুমি বলনি? পদ্ম নিচু কণ্ঠে বলল, না আপু। এই যা, বলনি কেন? ইথান কি জানে নাকি? তুমি বলবা না? আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী জহানের বউরে, শুনো, এত লজ্জা পেলে কি ভবিষ্যতে চলবে বলো? আপু এসব বললে আমার আরো লজ্জা লাগে। থাক, আর লজ্জা পেতে হবে না। এখন কি করতে চাচ্ছ? কি আর করব? পদ্ম মন মোড়া হয়ে বলল, তোমার যে আজ জন্মদিন, তুমি তো আজ শাড়ি পরতে পারো। শাড়ি পরে ইথানের সাথে বসে বসে সুন্দর মুহূর্ত কাটাবে, বা বলবে চলুন বাহির থেকে হেঁটে আসি। কিন্তু আপু, আবারও মেধা পদ্মের কথা শেষ না হতেই বলল, কিন্তু কেন? কেন করছো? তুমি মেয়ে বড়ই নিরামিষ। পদ্ম হেসে দিল। আচ্ছা ঠিক আছে, শাড়ি পরব। তারপর? আরে তারপরও আমাকে বলতে হবে। পদ্ম একটু সুর টেনে বলল, আপু আচ্ছা বলছি। তুমি একেবারে এমন মোহনীয় ভাবে সেজে থাক, কবে যাতে ইথান তোমার প্রেমে পড়ে তার পা ভেঙে যায়। পদ্ম হাসছে মেধার কথা শুনে। মেধা পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে, কিভাবে কি করতে হবে। পদ্ম আসার সময় একটা সাদা জামদানি শাড়ি এনেছিল, যেটা বিয়ের সময় দিয়েছে তো। আকাকে সাদার সাথে লাল জামদানি শাড়িও দিয়েছিল, কিন্তু পদ্ম এই সাদাটাই আনলো, কারণ সাদা রংটা সব সময়ই তার ভালো লাগে। সে ভেবে রেখেছে সন্ধ্যার পর সাজবে। সন্ধ্যা 7টা। ইথানের ঘুম ভাঙল পদ্মের ডাকে। চশম আকারটা পরে পদ্মের দিকে তাকালো। পদ্ম ওর ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কল এসেছিল, আমি ধরিনি।
পদ্মের হাত থেকে ফোনটা নিল। রায়হান আহমেদ কল দিয়েছেন। এই লোক মনে হয় ইছানকে শান্তি দিবে না। ইছান কল ব্যাক করলো, সাথে সাথে রায়হান আহমেদ কল রিসিভ করলো। কি মিয়া, আপনি তো দেখছি বিয়ে করে একেবারে বদলে গেলেন, রুম থেকে বের হতে চান না, আড্ডা দিতে চান না, কি হয়েছে বলুন তো? ইছান বিরক্ত হলো, কারণ একে তো কল দিয়েছে তারপর আবার এসব কথা বলছে। আরে ভাই, আমি ঘুমাচ্ছিলাম, আপনাদের মতো তো আর এত এনার্জি নেই আমার। আচ্ছা যাই হোক, শুনুন, আমরা সবাই চা খাচ্ছি, আপনি চাইলে আসতে পারেন। আসছি আমি বলি ইছান কলটা কেটে দিল। ইছান ফ্রেশ হয়ে এসে পদ্মকে বলল তার সাথে যাওয়ার জন্য, কিন্তু পদ্ম রাজি হলো না। ইছান যাওয়ার সময় ও পদ্মকে বলল সে একা থাকতে পারবে কিনা। পদ্ম বলল সে পারবে। এক প্রকার ধাক্কাতে ধাক্কাতে ইছান একার পাঠালো পদ্ম। ইছান যাওয়া পর জোরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইছানকে আসতে দেখেই রায়হান আহমেদ বলে উঠলেন, ইছান এখন নতুন নতুন বিয়ে করেছে, সে কি আর আমাদের কাছে থাকতে চাইবে? ইছান বুঝেছে এইরা। রায়হান আহমেদ নিশ্চয়ই কথাটা খোঁচা দিয়ে বলেছেন। মাথাটা ঠান্ডা করে বসল চেয়ারে। সবাই ইছানকে দেখে মুচকি মুচকি হাসছে। ইছান বিরক্তির সুরে বলল, শুনুন, কেউ বাজে কথা বলবেন না, আমি ঘুমাচ্ছিলাম আর ম্যাডাম সজাগ ছিল, আশা করছি আপনারা আর আমাকে এসব নিয়ে কিছু বলবেন না। সবাই হেসে উঠল ইছানের কথা শুনে। সানায়া চুপ করে শুধু তাকিয়ে আছে ইছানের দিকে। বাবা, বিয়ের কয়েকদিনের মধ্যেই বউকে ম্যাডাম ডাকছে, যত সব ফালতু কথাবার্তা। সবাই আড্ডায় মেতে উঠেছে, হাসি ঠাট্টা করছে। ইছান খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছে। এমন অবস্থায় পদ্মের বাসা থেকে কল আসলো। ইছান সব উদ্দেশ্যে বলল তার একটা কল এসেছে, সে কথা বলে আসছে। ইছান কল রিসিভ করেতেই পুষ্প বলল, শুভ জন্মদিন আপু, আজ তোমার জন্মদিন, কিন্তু তুমি আমাদের সাথে নেই। এই প্রথম জন্মদিনে তুমি আমাদের থেকে আলাদা আছো। ইছান থমকে আছে, আজ পদ্মের জন্মদিন, ঈশ্বর কেন যে একবারও পদ্মের জন্মদিনের কথা জিজ্ঞেস করল। দূর ও পাশ থেকে কথা শোনা যাচ্ছে না দেখে পুষ্প আবারও বলল, হ্যালো। ইছানের ধ্যান ভাঙল, নিজেকে সংযত করে বলল, কি অবস্থা শালি সাহেবা? ইছানের কণ্ঠ শুনে পুষ্প ফ্যাকাশে কণ্ঠে বলল, ও আপনি? আমি আরো ভাবলাম আমার আপু, কিন্তু আপনার সাথে আমি কথা বলবো না। আমি যখন ঢাকা গিয়েছিলাম আপনি আমাকে ঘুরতে নিয়ে যাননি। খুব কল রাখছি। পুষ্প ধূপ কল রেখে দিল। ইছান মনে মনে বলছে, বাবা গো, মেয়ের কি তেজ। ইছান সবার কাছে গেল আবার, আমি যাচ্ছি, হ্যাঁ আপনারা আড্ডা দিন। রায়হান আহমেদ বলল, আচ্ছা যান। সানায়াও উঠে গেল, তার নাকি কাজ আছে। ইছান একবার সানায়ার দিকে তাকালো। ইছান হাঁটা ধরল হোটেলের উদ্দেশ্যে। সানায়াও পিছু পিছু আসছে। হোটেলে ঢুকে যাওয়ার পর সানায়া হঠাৎ ইছানকে ডাক দিল। ইছান থামল, পিছনে তাকিয়ে দেখে সানায়া দৌড়ে আসলো ইছানের কাছে। আপনি এত আকার অড়াতাড়ি হাঁটেন কেন বাপরে? আমি তো পারি না। ইছান তার পকেট একটা হাত গুজে দাঁড়ালো। কি জন্য ডেকেছিলেন? ও মা, ডাকতে পারি না বুঝি? জি না, একদমই ডাকতে পারেন না। আপনি তো জানেন আমি বিবাহিত পুরুষ, এখন এভাবে এক ডাকা ভালো নয়। সানায়া ইছানের হাত ধরল। ইছান তৎক্ষণাৎ হাতটা ছেড়ে তার হাত থাকা পানির বোতল থেকে পানি দিয়ে হাত ধুয়ে নিল। যে হাতটি সানায়া ধরেছিল। সানায়া অবাক হয়ে তাকিয়ে আছে। ইছান এমনটা করবে ভাবেওনি। ইছান রক্তিম চোখে সানায়ার দিকে তাকালো। মেজাজটাই গরম হয়ে গেল। ইছান বিড়বিড় করে বলল, চরিয়াহীন মেয়ে একটা। তারপর আবার পা চালিয়ে চলে গেল। আর এইদিকে সানায়া রাগে সে নিজেই নিজের চুল টানছে। আবারও ইছান তাকে অপমান করলো। ইছান রুমে আসলো। রুমের লাইট অফ, বাহিরের আলো ভিতরে এসে পৌঁছেছে। তাও ইছান লাইট জ্বালালো। তার কাছে ভুতুরে পরিবেশ মনে হয়েছিল। ইছান সামনে তাকাতেই দেখে পদ্ম দাঁড়িয়ে আছে। পদ্মকে শাড়ি পরা অবস্থায় দেখে ইছানের মনে এক প্রেম নামক বাতাস বসে গেল। কি স্নিগ্ধ পরি লাগছে পদ্মকে। শুভ্র শাড়িটার মতোই শুভ্র লাগছে তার পিচ্চি বউকে। ইছান পদ্মের গাল ছুঁয়ে বলল, শুভ 16তম জন্মদিন পদ্মফুল। পদ্ম স্মিত হাসি দিল, ধন্যবাদ ডাক্তার সাহেব। ইছান পদ্মকে উল্টো ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। পদ্মের ঘাড়ে তার ওষ্ঠ মিলিয়ে দিল। পদ্ম বারংবার কেঁপে উঠছে, শক্ত করে শাড়িটা ধরে রাখল। ইছানের সেই বেহা আর দাড়িগুলোও পদ্মকে ছাড়ছে না, একটু একটু করে তারাও স্পর্শ করছে শুভ্র শাড়ি পরিহিত সেই ছোট্ট মেয়েটাকে।